গল্প ক্ষণিকের প্রেম, লেখায় রেবেকা সুলতানা। প্রায় 6 বছর পর নিজের প্রাক্তন আকাশকে দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল দিয়েশার। এক ঝলক দেখিয়ে নিজেকে আড়াল করে নিল। আড়াল থেকে দেখতে পেল খুব বিধ্বস্ত লাগছিল। এই আকাশ আর 6 বছর আগের আকাশের অনেক তফাৎ। আকাশকে দেখে মনের ভেতরে লুকিয়ে থাকা অতীত কেমন যেন নাড়া দিয়ে উঠেছে। হাতে কাজ শেষ করে একটা রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় ফিরে সোজা নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। আকাশকে দেখে বন্ধ করে রাখা অতীতগুলো এক এক করে সামনে হাজির হচ্ছিল। ফিরে গেল 6 বছর আগের দিনটায়। ভার্সিটির পরীক্ষা শেষ হওয়ার পরই ব্যাগপত্র গুছিয়ে বাড়ির দিকে ছুটল দিয়েশা। পরীক্ষার রুটিন দেওয়ায় বাড়ি যেতে পারেনি প্রায় 5 মাস। যে করেই হোক ভালো রেজাল্ট করতে হবে এমন ভাবনা মাথায় নিয়ে পড়াশোনা করছে। মা বাবার এত পরিশ্রম বৃথা যেতে দেব না, তাই এই 5 মাস যান কোরবান করে পড়াশোনা করেছে। হোস্টেলে বান্ধবীদের থেকে বিদায় নিয়ে অটোতে বসে বাস স্ট্যান্ড পৌঁছালো। বাসের টিকিট কেটে নিজের সিটটা খুঁজে বের করে বসে পড়লো জানালার পাশে। পাশের সিট খালি দেখে ব্যাগগুলো পাশের সিটে রাখলো। বাসায় যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। অনেকদিন পর বাসায় ফিরছে বলে মনটা অনেকটা ফুরফুরে। ব্যাগ থেকে মোবাইলটা বের করে একটা রোমান্টিক গান সিলেক্ট করে কানে ইয়ারফোন গুঁজে দিল। জানালা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছে। বেশ ভালোই লাগছে। কতদিন পর মা বাবাকে দেখবে ভাবতেই মনটা খুশিতে নেচে উঠছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে আকাশ নামটা জ্বলজ্বল করছে। দিয়েশা মুখের হাসিটা প্রশস্ত করে কলটা রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? আকাশ, আমি বাড়ি যাচ্ছি, বাসে বসে আছি। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও, পৌঁছে কল দিও। আচ্ছা। দিয়েশা আর আকাশের 2 বছরের সম্পর্ক। আকাশের সাথে একটা পাহাড়ের পরিচয়। বান্ধবীদের সাথে 3 দিনের জন্য পাহাড়ে বেড়াতে যায়। দ্বিতীয় দিন ওরা বিকেলে ঘুরতে বের হয়। হাঁটতে হাঁটতে হোটেল থেকে বেশ খানিকটা দূরে চলে আসে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। ওদের সাথে কোনো গাইডম্যান ছিল না। ওরা খুব ভয় পেয়ে যায়। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। ঘন জঙ্গল থাকায় চারপাশটা আরো অন্ধকার হয়ে আসে। কিছুই দেখা যাচ্ছে না। আপনারা কি একা এসেছেন এখানে? জায়গাটা ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যান। হঠাৎ অচেনা কারোর কণ্ঠ শুনে 3 জনে খুব ঘাবড়ে যায়। দিয়েশার বাকি 2 বান্ধবী কান্না করে দেয়। কান্নার আওয়াজ শুনে অচেনা ব্যক্তি বলে উঠল, এই বাচ্চা বাচ্চা মেয়েরা কেন যে পাহাড়ে আসে আল্লাহ জানে। এই বাচ্চা বললেন কাকে? দিয়েশার ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে অচেনা ব্যক্তিটি বলল, বাচ্চাদের মতো কাজ করবেন আর বাচ্চা বলা যাবে না। এই দিয়েশা, চুপ করো না। উনি ছাড়া আমাদের সাহায্য করার মতো কেউ নেই এখানে। দিয়েশাকে চুপ করিয়ে ওরা বলল, আমাদের প্লিজ সাহায্য করুন। ঠিক আছে, চলুন। আমার নাম আকাশ। আপনারা যে হোটেলে উঠেছেন আমিও একই হোটেলে। সেবার 3 দিনের বদলে 5 দিন দূরে বেরিয়েছে। ধীরে ধীরে দিয়েশা আর আকাশের মধ্যে টুকটাক কথাবার্তা হতো। এক সময় সেটা বাড়তে বাড়তে বন্ধুত্বে যায়। তারপর ভালোবাসায় পরিণত হয়। নো। দিয়েশা চোখ বন্ধ করে পুরনো দিনের কথাগুলো ভাবছিল। এমন সময় কোলের উপর ভারী কিছু পড়ে যাওয়া অনুভব করলো। চোখ খুলে দেখে পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। চুল ঠিক করতে করতে সিটে বসছে। দিয়েশা খুব রেগে গেল। এটা কোন ধরনের ভদ্রতা? এত জোরে কে রাখে? একটা সিটের ভাড়া দিয়ে 2টা সিটে বসা কোন ধরনের ভদ্রতা? আপনি বলতে পারতেন, আমি নিজে নিতাম। এভাবে রাখার কোনো মানে হয় না। আমার 2টা মাত্র পা, আমার পায়ে যদি ব্যথা লাগতো। ছেলেটা দিয়েশার কথা পাত্তা না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিটে বসে পড়ল। দিয়েশা দাঁত কিরমির করে মনে মনে বলল, শয়তান বেড়া, দেখিস তুই জীবনে বউ পাবি না, বজ্জাত কোথাকার। দিয়েশা ব্যাগ রেখে চোখ বন্ধ করে নিল। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিল। খুব ক্লান্ত থাকায় মুহূর্তে ঘুমিয়ে পড়ল। হঠাৎ বাস জোরে ব্রেক করাই সামনে থাকা সিটে ধাক্কা খেয়ে চোখ খুলে ফেলে। ফোনটা বের করে সময় দেখে চমকে উঠে। এতক্ষণ ঘুমিয়েছে। হুট করে ঘুম ভেঙে যাওয়ায় মাথাটা বেশ ভারী ভারী লাগলো। হেল্পার এসে বলল 20 মিনিট ব্রেক দেওয়া হয়েছে। দিয়েশা পাশে তাকিয়ে দেখে ছেলেটা নেই।
মনে মনে খুশি হয়ে বলে আপদ বিদায় হলো। সে বাস থেকে নেমে পাশের একটা রেস্টুরেন্টে ঢুকলো। হাতে মুখে পানির ঝাপটা দিয়ে 1 কাপ কফি অর্ডার করলো। কফিটা শেষ করে কিছু চকলেট কিনে নিল। সময় শেষ হলে হেল্পার সবাইকে বাসে ওঠার জন্য বলল। দিয়াশা গিয়ে দেখে ছেলেটা বসে আছে। একরাশ বিরক্তি আর হতাশা নিয়ে দূরত্ব বজায় রেখে সিটে বসে পড়ল। ছেলেটা আপন মনে গেম খেলছে। আর একটু সহ্য কর, দিয়াশা একটু পরেই নেমে যাবি। নিজেকে বোঝাতে বোঝাতে পেছনের সিট থেকে পরিচিত একটা কণ্ঠ শুনে থমকে গেল দিয়াশা। আঁতকে উঠে বলল, এটা কি করে সম্ভব? আকাশ এখানে কিভাবে আসবে? আর মেয়েটাই বাকি? পিছনে না তাকিয়ে দিয়াশা ওদের কথা শোনার চেষ্টা করলো। সিটগুলোর দূরত্ব খুব বেশি না, তাই দিয়াশা কান খাড়া করে সব কথা শুনতে লাগলো। আপনি এত অভদ্র কেন? অন্যদের কথা শুনছেন লুকিয়ে লুকিয়ে? বলবো ওনাদের? পাশে বসা ছেলেটার কথায় হকচকিয়ে উঠল দিয়াশা। এমন একটা বাজে পরিস্থিতিতে পড়ে যাবে ভাবতে পারেনি। প্লিজ চুপ। আপনি এত জোরে জোরে কথা বলছেন কেন? আপনি ওনাদের কিছু বলবেন না। আপনি যা ভাবছেন তা নয়। আমায় ওনাদের পুরো কথাটা শুনতে দিন, আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলছি। দিয়াশার কথায় ছেলেটা চুপ হয়ে গেল। আচ্ছা সাফিন, তুমি আমায় অনেক ভালোবাসো তাই না? তোমার কোনো সন্দেহ আছে নাকি মেঘা? না, সন্দেহ নেই। তবে তোমায় যে বললাম আমায় ঘুরতে নিয়ে যেতে, তুমি তো কিছু বললে না। কবে নিয়ে যাবে? নেক্সট উইকে নিয়ে যাবো বেবি। সত্যি বলছো? সুইটহার্ট, সত্যি। আমি তোমায় সব ইচ্ছে পূরণ করব। আমার কিন্তু এই অ্যানিভার্সারিতে একটা ডায়মন্ড নেকলেস চাই। ওকে ডান। ওহ সো কিউট আমার বোরটা। আকাশ আর মেঘার কথা শুনে দিয়াশা অনুভূতি শূন্য হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে সবটাই কেমন এলোমেলো লাগছে। মনে মনে বলল, মেয়েটা আকাশকে সাফিন বলছে কেন? কোথাও ভুল হচ্ছে না তো? ভাবতে ভাবতে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। যাকে এতটা ভালোবেসেছে সে কিনা বিবাহিত। মানুষ চিনতে এতটা ভুল কি করে করতে পারলো? একবারের জন্য আকাশের বিশ্বাসঘাতকতা চোখে পড়ল না। প্রতারকরা তবে মানুষের মতোই দেখতে। তাদের প্রতারণার জাল এমন ভাবে জড়িয়ে রাখে যে কোনো মানুষের পক্ষে বোঝা বড্ড কঠিন। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। আকাশের মতো ছেলেদের জন্য সহজ সরল মেয়েগুলোরই অবস্থা। একটু ভালোবাসা পাওয়ার লোভ তাদের অন্ধ করে দেয়। কিন্তু এর একটা শিক্ষা তো আকাশকে দিতেই হবে। চোখের পানিটা মুছে ফোনটা বের করে আকাশের নাম্বারে কল দিল। আকাশ বারবার কেটে দিচ্ছে। দিয়াশা আবারও কল দিতে লাগলো। আকাশ উপায় না পেয়ে দিয়াশাকে মেসেজ দিল, আমি কাজে বিজি আছি কলিজা, ফ্রি হয়ে তোমায় কল করব। প্লিজ শোনার এক করে না। আকাশের মেসেজটা পেয়ে দিয়াশা তার ছেলের হাসি এসে উঠল। কিছুক্ষণের মধ্যে বাসটা গন্তব্যে পৌঁছালো। একে একে সবাই নেমে গেল বাস থেকে। দিয়াশা বাস থেকে নেমে আকাশ আর মেঘার অপেক্ষা করতে লাগলো। ওরা নেমে রিক্সা ডাকবে এমন সময় দিয়াশা বলল, আকাশ। ভিড়ের মধ্যে আকাশ নামটা শুনে ঘাবড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে ঘামতে লাগলো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যত জ্বালা হলো। এভাবে ফকিরের মতো রাস্তায় দাঁড়িয়ে আছি। মেঘা বিরক্ত হয়ে কথাগুলো বলতে লাগলো, এই তো সুইটহার্ট, এক্ষুনি রিক্সার ব্যবস্থা করছি। একটু অপেক্ষা করো যান, তাড়াতাড়ি করো। আকাশ একটা খালি রিক্সা দেখে রিক্সাওয়ালাকে ডাক দিল। রিক্সাওয়ালা যেতে রাজি হওয়ায় মেঘাকে রিক্সায় বসিয়ে নিজে বসবে এমন সময় মেঘা বলল, পানির পিপাসা পেয়েছে। তুমি বসো, আমি পানি নিয়ে আসি। ওই যে দোকান দেখা যাচ্ছে। পানি কিনে রিক্সার দিকে এগিয়ে যাবে তখনই কাঁধে কারোর স্পর্শ অনুভব করলো। ঘাড় ঘুরিয়ে দেখে আপানমস্তক বোরখায় ঢাকায় একজন দাঁড়িয়ে আছে। চোখ দুটো ছাড়া কিছুই দেখতে দেখা যাচ্ছে না। আকাশ বেশ অবাক হয়, কে আপনি? আমায় আটকালেন কেন? আমি দিয়াশা। নামটা শুনে আকাশ হকচকিয়ে উঠল। ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন দিয়াশা? দিয়ালা মুখে নিকাব খুলতে খুলতে বলল, আপনি কয়টা দিয়াশাকে চেনেন মিস্টার আকাশ? মুখের দিকে তাকাতেই আকাশের গলা শুকিয়ে যায়। না চেনার ভান করে বলে, আমি আপনাকে চিনি না। আপনার ভুল হচ্ছে। দিয়াশা আর আকাশের কথা কাটাকাটির মাঝে কিছু লোকজন জড়ো হয়ে যায়। দিয়াশা আকাশের কথায় অবাক হয়ে যায়।
নিজেকে খুব ধিক্কার দিতে থাকে। কণ্ঠে খানিক গাম্ভীর্য বজায় রেখে বলে, এসব কি বলছো তুমি? আমায় চিনতে পারছো না মানে? তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক। তুমি আমার না চেনার ভান করছো কেন? আরে আমি সত্যি আপনাকে চিনি না। আমি আকাশ নই। বিরক্ত করবেন না তো। যার নিজের কাজে। মেঘা এতক্ষণ রিকশায় চুপচাপ বসেছিল। সাফিনের আসতে দেরি দেখে রিকশা থেকে নেমে পড়ল। দোকানের দিকে যেতে যেতে দেখলো ওখানে ভিড়। আর সাফিন দিয়ে খুব অসহায় লাগছে। দ্রুত পায়ে মেঘা সাফিনের কাছে পৌঁছাল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে সাফিন? তুমি আবার আসলে কেন? যাও রিকশায় বসো। এসব উটকো ঝামেলায় কান দিও না। দিয়াশার পুরো শরীর আগে রিড়ি করতে লাগলো। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আরেকটা দিতে যাবে তখনই মেঘা দিয়াশার হাত ধরে ফেলে। আপনার সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে চড় মারার? সাফিন তুমি ঠিক আছো? দিয়াশা চিৎকার করে উঠল। আশেপাশে আরো লোকজন জড়ো হয়ে গেছে। দিয়াশা সাফিনের কলার চেপে ধরে বলে, ইনি আপনার স্বামী সাফিন তাই না? কিন্তু এই ছেলেটা নিজের আসল পরিচয় লুকিয়ে আমার সাথে সম্পর্কে জড়িয়েছে। 2 বছরের সম্পর্ক আমাদের। বিশ্বাস করো মেঘা, আমি এই মেয়েটাকে চিনি না। আজ প্রথমবার দেখলাম। আগে কোনোদিন দেখিনি। এই ছেলে একদম মিথ্যা কথা বলবি না। তুই কি ভেবেছিস এভাবে আমার মতো সহজ সরল মেয়েদের সাথে প্রেম প্রেম খেলা খেলবি? কিন্তু এই দিয়াশা খন্দকার সেটা হতে দেবে না। পাশ থেকে একজন বলে উঠল, ওনার সাথে আপনার সম্পর্ক আছে তার প্রমাণ কি? হয়তো আপনি টাকার জন্য ওনাকে ফাঁসাতে চাইছেন। আরেকজন বলল, কি দিনকাল এলো বাবা। লোকটার কথা শুনে সবাই তাতে সায় দিল। মেঘাও বলল, তোমার কথার কি প্রমাণ আছে? সাফিন বলল, মেঘা ডার্লিং তুমি এসব কি বলছো? আবার প্রমাণের কি দরকার? আমি এই মেয়েটাকে চিনি না। সাফিন তুমি যখন কিছু করনি তোমার ভয় পাবার কোনো কারণ নেই। তুমি নির্ভয় থাকো। এই মেয়েটা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি জানি তুমি এমন কিছু করনি। আমার সে বিশ্বাসটা আছে। দিয়াশা ফোন বের করে মেঘার হাতে দিল। দেখুন ম্যাডাম, আপনার গুণধর সাফিনের প্রেমিলা। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটাই আপনার হাজবেন্ড। এই যে টেক্সটগুলো দেখছেন এগুলো আপনার সুইট হাজবেন্ড দিনের পর দিন আমার সাথে করেছে। আরো আছে ম্যাডাম দেখুন। সাফিন নিজেকে বাঁচানোর জন্য বলে উঠল, এগুলো সব মিথ্যা। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যে বলছি তাই না? রাগে চিৎকার করে বলল দিয়াশা। নিজেকে বড্ড অসহায় লাগছে। কি করবে ভেবে পাচ্ছিল না। কোনো বুদ্ধি মাথায় আসে না। হঠাৎ সাফিনের ফোনের রিংটোন বেজে উঠল। দিয়াশা মেঘাকে বলল, দেখুন আপনার আলাপ বলে সত্যবাদী ফোনে আমার কলটাই যাচ্ছে। মেঘা সাফিন আর দিয়াশার ফোন দুটো হাতে নিয়ে চেক করলো। ফোনে রিহান দিয়ে সেভ করা নামটা ভেসে উঠছে বারবার। মেঘা চোখে মুখে অন্ধকার দেখছে। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রাস্তার উপর বসে পড়ল। সাফিন এসে মেঘাকে ধরতে গেলে মেঘা বাধা দিল। ডোন্ট টাচ মি। সাফিন মেঘার পায়ের কাছে বসে পড়ল। আমায় মাফ করে দাও মেঘা। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। আমি জাস্ট সময় কাটানোর জন্য ওর সাথে মজা করেছি। যখন তুমি 4 বছরের সম্পর্কে ইতি টেনে আমার থেকে দূরে সরে গেলে আমি খুব একা হয়ে গেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। সে মুহূর্তে মনে হতো একটা মেয়ে আমার জীবন ধ্বংস করে দিয়েছে, আমি অন্য মেয়েদের জীবন নষ্ট করে দেব। সে মুহূর্তের সাথে পরিচয়। আস্তে আস্তে ওকে ভালোবাসার জালে জড়িয়ে নিলাম। দিয়াশা ছাড়াও আরো কয়েকটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি কাউকে মন থেকে ভালোবাসতে পারিনি। আমি সবসময় তোমার শূন্যতা অনুভব করতাম। ক্ষণিক সুখ পেলেও একাকিত্ব আমায় সারাক্ষণ ঘিরে রেখেছে। 6 মাস আগে তুমি যখন আবার ব্যাক করতে চাইলে তখন আমি ফিল করলাম যে তুমি ছাড়া আমার জীবনে আর কারোর অস্তিত্ব নেই। একমাত্র তুমি আমার বেঁচে থাকার কারণ। আমি তোমায় ছাড়া ভালো ছিলাম না। বড্ড একা লাগতো আমার। তাই দেরি না করে তোমায় আমার করে নিয়েছে। দিয়াশাকে আমি বলার অনেক চেষ্টা করেছি কিন্তু সুযোগ পাইনি। আমি ঠিক করে নিয়েছি কয়েকদিনের মধ্যেই ওকে সব জানিয়ে দেব। বিশ্বাস করো আমায়। প্লিজ সাফিন, আমায় একা থাকতে দাও।
আমার কাছে মাফ চেয়ে কি হবে? সব থেকে বেশি অন্যায় করেছো দিয়েশার সাথে। আমি তোমায় ছেড়ে অন্য কারোর কাছে যাইনি। তুমি কোনো কিছু নিয়ে সিরিয়াস ছিলে না তাই ছেড়ে গিয়েছিলাম। রোজ খোঁজ খবর রাখতাম। কিন্তু ভেতরে ভেতরে তুমি যে এসব করে বেড়াচ্ছ সেটা আমি বুঝতে পারিনি। যাও গিয়ে দিয়েশার কাছে ক্ষমা চাও। শাফিন গিয়ে দিয়েশার সামনে দাঁড়ালো। হাত কচাতে কচাতে বলল, দিয়েশা, আমি আকাশ নই। আমার নাম শাফিন। আমি তোমার কাছে মিথ্যা পরিচয় দিয়েছি। আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। তবুও তুমি আমায় মাফ করে দাও। আমি ভুল করেছি। মি আকাশ সরি শাফিন, আমি অত মহান নই যে আপনি ক্ষমা চাইলেই আমি আপনাকে তা দান করে দেব। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমি এই জীবনে কখনো কোনোদিন আপনাকে ক্ষমা করব না। শাফিন মেঘার কাছে ফিরে এলো। মেঘা উঠে দাঁড়ালো। শাফিন, তুমি আমার স্বামী। তুমি যা করেছো সেটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। মন থেকে কখনো ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে এই কথা ঠিক তুমি যা করেছো তার দায়ভার আমার উপর বর্তায়। আমার প্রতি রাগ জেদ তোমায় এমন অমানুষ করে দিয়েছে। মেঘা, আমি তোমায় অনেক ভালোবাসি। ভালোবাসার মানুষটি যখন হারিয়ে যায় তখন একটা মানুষ খুব অসহায় হয়ে পড়ে। আমি দিয়েশার সাথে অনেক বড় অন্যায় করেছি যার ক্ষমা হয় না। প্লিজ মেঘা, তুমি আমায় ছেড়ে যেও না। আমি তোমায় আর হারাতে পারবো না। দিয়েশা এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। গটগট করে হেঁটে চলে গেল। পেছনে ফিরে তাকালো না। মেঘা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবেনি। এত কিছুর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েশা পেয়েছে। নীরবতা ভেঙে মেঘা বলল, এবার চলো। শাফিন রিক্সা ডেকে উঠে পড়ল। মেঘার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু মেঘা নির্লিপ্ততা। প্রায় 1 ঘন্টা পর বাড়ি পৌঁছালো দিয়েশা। বাড়ি পা রাখতে পুরো অবাক। হই হই ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান, আর চারদিকে আলোকসজ্জায় সজ্জিত। বাড়িতে অনুষ্ঠান হবে আগেই দিয়েশা জানা ছিল, কিন্তু কিসের অনুষ্ঠান তাকে কেউ জানায়নি। দিয়েশা দরজা বন্ধ করলি কেন? কি হয়েছে, শরীর খারাপ তোমার? রাফসানের ডাকাডাকিতে সম্মিলিত ফিরল দিয়েশার। বসা থেকে উঠে দরজা খুলে দিল। দিয়েশার হাতে পুরনো ডায়েরি দেখে রাফসান বুঝতে পারল দিয়েশার মন খারাপ। হাত ধরে সোফায় বসিয়ে মাথা হাত বুলিয়ে দিতে লাগলো। দিয়েশাকে কিছু জিজ্ঞেস করলো না। খানিক বাদে দিয়েশা নিজেকে সামলে নিল। সেদিন বাবা মা জোর করে বিয়েটা দিয়ে ভালো করলো। তোমার মতো একজন মানুষ পেয়ে আমি খুব খুশি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। রাফসান দিয়েশার কপালে আলতো চুমু দিয়ে বলল, আমার ইচ্ছে ছিল আমার হবু বউয়ের সাথে পরিচয়টা হবে অন্যরকম। সেদিন সকাল থেকেই আমি তোমায় ফলো করছিলাম। আগের দিন রাতে খোঁজ নিয়েছি তুমি হোস্টেল থেকে বাসে ফিরবে। অন্য একজনের সাথে সিট বদল করলাম শুধু তোমায় খেপানোর জন্য। বাপরে, মেয়ের কি রাগ! চর দেওয়াটা কিন্তু মারাত্মক ছিল। রাফসানের কথা শুনে দিয়েশা এসে বলল, তুমি সব জেনে শুনে কেন বিয়ে করলে আমায়? চাইলে তুমি বিয়েটা ক্যান্সেল করে দিতে পারতে। সেদিন তোমার কান্না ভরা চোখগুলো আমি এড়িয়ে যেতে পারিনি। সবার সামনে প্রতিবাদী মেয়েটার বুকের কষ্টটা অনুভব করেছি। যেদিন তোমার ছবি দেখি সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম তোমায় বিয়ে করব। আমি যদি ওই অবস্থায় তোমায় রেখে যেতাম তবে আকাশ আর আমার পার্থক্য কোথায়? রাফসানের কথায় দিয়েশার মুখটা কালো বর্ণ ধারণ করল। মুখ গোমরা করে বলল, তবে কি তুমি আমায় দয়া করেছ? রাফসান গম্ভীর হয়ে বলল, আর কখনো এমন কথা বলবে না। তুমি আমার এই কথা ভাবতেই নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আমি তোমায় ভালোবাসি, এটাই সত্যি। তুমি আমার হয়ে থেকো। দিয়েশা মুখে তৃপ্তির হাসি দিয়ে বলল, আমিও তোমায় অনেক ভালোবাসি। সমাপ্ত। রেজিস্টারে সাইন করো, ভয় পেও না, আমাকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবে। লোকটার কথায় ডেভেলপ করে তাকিয়ে থাকে অপূর্বা। চোখগুলো ছলছল করে উঠেছে তার। চিনা নেই জানা নেই হুট করে এক অপরিচিত লোককে কিভাবে বিয়ে করবে। মূর্তির মতো বসে আছে সে, ভয়ে শরীর কাঁপছে তার। কি হলো, সাইন করো। অপূর্বা হারিয়ে গেল এক ঘুরের মাঝে, মাথা ঝিমঝিম করছে তার। মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে। আশেপাশে সবাই বড় বড় চোখ করে দেখছে অপূর্বাকে। লোকটা আবার মিহিস্বরে বলে উঠল, আমার কাছে বেশি সময় নেই, শহরে ফিরে যেতে হবে।
বললাম তো ভয় পেও না, আমাকে বিশ্বাস করতে পারো। অপরূপা কাঁপা কাঁপা হাতে রেজিস্টারে সাইন করে। তারপর সেখানে কাজী তাদের বিয়ে নিশ্চিত করে। ভয়ে অপরূপা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সেই স্যুট পরা লোকটা কোলে তুলে কাজী অফিস থেকে বাইরে বের হয়। তারপর তার গাড়িতে অপরূপা তুলে নেয়, সাথে সে অপরূপার পাশের সিটে বসে পড়ে। গল্পের শান্তশিষ্ট সাদা মাটা হিরোইন অপরূপা বাড়ি থেকে পালিয়ে তাদের জেলার সদরে চলে আসে। বাবা মা সবাই থেকে না থাকার মতো। অপরূপার মা বাবার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের 2 বছর পর অপরূপা জন্মগ্রহণ করে। ভালোই যাচ্ছিল তাদের দিন। বাবা ছিল একজন নামি দামি ব্যবসায়ী। ব্যবসার পার্টনারশিপ চুক্তি করে এক মহিলার সাথে। পরবর্তীতে সেই মহিলা আর তার বাবা সম্পর্কে জড়িয়ে যায়। এই নিয়ে তার বাবা মায়ের মাঝে অনেক ঝামেলা হলে বাবা ডিভোর্স দিয়ে দেয় মাকে। অপরূপার বয়স তখন 5-6 হবে। মায়ের জন্য ভালো একটা সম্বন্ধ ঠিক হয়, কিন্তু শর্ত একটাই, সেই লোক অপরূপার দায়িত্ব নিতে পারবে না। মামা মামি অপরূপাকে তার বাবার বাসায় দিয়ে চলে যায়। মায়ের সাথে শেষ দেখা হয়নি অপরূপার। বাবাও সেই মহিলাকে বিয়ে করে। তার সৎ মা তাকে মেনে নিবে বলে অপরূপার বাবা অপরূপাকে গ্রামের বাসায় দূর সম্পর্কের এক আত্মীয়র কাছে রেখে মাসে মাসে তার যাবতীয় খরচ দিত তার বাবা। কিন্তু সেই টাকার ও অপরূপার জন্য খরচ করেনি তারা। বাসায় থাকা নষ্ট ভাত, তাদের পরা পুরনো জামা কাপড় পরার কপাল হতো অপরূপার। মা বাবা উভয় সুন্দর হওয়ার কারণে অপরূপাও বেশ সুন্দরী, কিন্তু অযত্নে তার ফর্সা শরীরে কালচে ভাব চলে এসেছে। সৎ মা এক ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে ঠিক করেছে। সেই লোকের বয়স 43 বছর, যেখানে অপরূপার বয়স 17। তাই বাসা থেকে পালিয়ে জেলার সদরে চলে আসে। পরনে তার লাল বেনারসি, বিয়ের সাজে আর তার পুরো সৌন্দর্য ফুটে উঠেছে। তারপর কি থেকে কি হলো কিছু বুঝতে পারল না। জ্ঞান ফেরার পর নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করে সে। পাশে আছে সেই লোকটা যার সাথে কিছুক্ষণ আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল। লোকটা ফোন ঘাটাঘাটি করছে। অপরূপার ভীষণ তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও চুপচাপ বসে আছে গাড়ির সিটে। চোখ বন্ধ করে অনুভব করছে তৃষার যন্ত্রণা। ঘন্টা 2-1 পর গাড়ি থামলো। এক বিশাল বাড়ির সামনে, হবে 10 তলা। লোকটা গাড়ি থেকে নেমে অপরূপাকে নিয়ে 4 তলার একটা ফ্ল্যাটে চলে এসেছে। 2 রুমের ফ্ল্যাট, সাথে একটা কিচেন রুম, 2টো ওয়াশরুম আর একটা খোলা বারান্দা আছে। এই পুরো দিনে অপরূপার গলা থেকে একটা সাউন্ড বের হয়নি। কাকে বিয়ে করেছে, লোকটার নাম কি, তাও তার জানা নেই। বেলকনির যুক্ত রুমে অপরূপাকে বসিয়ে লোকটা ফোনে কার সাথে যেন কথা বলছে। কথা বলে শেষ করে একটা তোয়ালে হতে শাওয়ার নিতে চলে গেল। অপরূপা গুটি সুটি হয়ে খাটের এক পাশে শুয়ে পড়ল। এদিকে গোসল সেরে মাথায় চুল মুছতে মুছতে বাহিরে এলো সেই 27 বছরের এক যুবক। সুস্বাস্থ্যের অধিকারী সে। চুলগুলো মুছে একটা শার্ট পরে বাহিরে চলে গেল সে। অপরূপার ঘুম ভাঙল এক স্নেহময়ী হাতের স্পর্শে। মহিলার মুখে ফুটে উঠেছে মাতৃত্বের চিহ্ন। মা, তোমার নাম কি? অপরূপা শোয়া থেকে বসে মৃদু স্বরে উত্তর দেয়, আমার নাম অপরূপা। তুমি খুব ভাগ্যবতী, এমন ছেলেকে নিজের ঘরে পেয়েছ। এই যুগে এমন দায়িত্ববান সৎ সুদর্শন ছেলে পাওয়া ভীষণ কষ্টের। আসো মা, সারাদিন হয়তো কিছু খাওনি, আসো আমি তোমাকে খাইয়ে দেই। এই প্রথম এত সুন্দর স্নেহ পেয়ে রীতিমতো অপরূপার চোখে পানি চলে আসে। এ কি কাঁদছ কেন? তুমি যাকে বিয়ে করেছে সে তোমাকে এত আগলে রাখবে যে কান্না তো দূরে থাক, কখনো কিছু নিয়ে আফসোস করবে না। এ বলে মুখে ভাত উঠিয়ে দিল সেই মধ্যে বয়স্ক ভদ্র মহিলা। অপরূপার খাওয়া শেষ হলে সেই মহিলা পাশের রুমে নিয়ে যায় অপরূপাকে। রুমে এসেই কেমন যেন এক নেশা নেশা কাজ করছে তার। পুরো রুম ফুল দিয়ে সাজানো। হুট করে মনে পড়ে এত দলের বাসর রাত। সাথে সাথেই শক্ত হয়ে জমে যায় অপরূপা। এক অন্যরকম ভয় কাজ করছে তার। কয়টা বাজে তা নিয়েও কোনো ধারণা নেই তার। ফুলে সাজানো খাটের মাঝে বসে পড়ল অপরূপা। যতই হোক লোকটা তার স্বামী। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে অপরূপা কেঁপে ওঠে। এখন যেন তার ভয়ে জীবন যায় দেয় অবস্থা। আস্তে আস্তে লোকটা খাটে এসে অপরূপার সামনে বসে। অপরূপার কাঁপুনি কোনোভাবেই থামছে না। লোকটা ঘুমটা খুলে অপরূপার কপালে একটা চুমু এঁকে দেয়। সাথে সাথে পুরো শরীর কেঁপে উঠল তার। একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয় অপরূপার আঙ্গুলে। আমার নাম মাহির হাওলাদার, পেশায় একজন আর্মি অফিসার। এখানের এই ছোট ফ্ল্যাটে আমি ভাড়া থাকি, নিজস্ব বাড়ির আছাই। তুমি তোমার পরিচয় দিতে পারো যদি তোমার ইচ্ছা থাকে।
এবার অপরূপা মাথা তুলে তাকালো মাহিরের দিকে। মাহির চোখ ফিরাতে পারছে না অপরূপার থেকে। আমার নাম অপরূপা। বেশ সুন্দর নাম, রূপের সাথে মানানসই। মাহির অপরূপার হাতের উপর হাত রাখে। অপরূপার কম্পন এবার ঝড়ের মতো হয়ে গেছে। এ কি অপরূপা, এভাবে কাঁপছো কেন? অপরূপার কম্পন যেন কোনো বাদ মানছে না। মাহির অপরূপাকে বুকে টেনে নিল। শক্ত করে বুকে মাথা চেপে ধরার কিছুক্ষণ পর অপরূপার কম্পন কমল। অপরূপা বাকরুদ্ধ হয়ে সবকিছু অনুভব করছে। অপরূপার মায়াবী চাহনি বারবার মাহিরকে তৃষার সাগরে ভাসিয়ে দিচ্ছে, নিজেকে আর সামলাতে না পেরে আবদ্ধ হয় এক সুন্দর মিলনে। অপরূপার কষ্ট চোখে বেঁচে উঠেছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। মাহির এটা টের পাওয়ার পর নিজের সবটা কন্ট্রোল করে ছেড়ে দেয় অপরূপাকে। বোকা মেয়ে, এভাবে কাঁদার কি হয়েছে? প্রথমে বললেই হতো তুমি এসবের জন্য প্রস্তুত নও, তাহলে আমি তোমার সাথে এসবে জড়াতাম না। আর বিয়ের পর প্রতিটা স্বামী তাদের স্ত্রীকে এভাবে আদর করে। অপরূপা শাড়ি পরে চোখ মুছছে। মাহির আদর করে গেলে ধরে। তোমার অনুমতি ছাড়া আর কখনো এমন কিছু করব না। 27 বছর যখন নিজেকে আটকাতে পেরেছি, এই 3-4 বছরও পারবো। তবুও এভাবে কেঁদো না। তোমার চোখে এই পানি বেমানান। যাও, ফ্রেশ হয়ে নাও। অপরূপা ওয়াশরুমে এসে মুখ চেপে কান্না করছে। শরীরের ব্যথায় তার শরীর অনেক খারাপ লাগছিল। 8 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে মাহিরের পাশে শুয়ে পড়ে। মাহিরও ফ্রেশ হয়ে শুয়ে পড়ে অপরূপার পাশে। মনে হচ্ছে যে ও কাজটা কি ঠিক করেছে। একজন আর্মি অফিসারকে সবাই সামলাতে পারে না। তাছাড়া আমি তো আমার সব শক্তি উজাড় করে দিয়েছিলাম। সরি অপরূপা, এভাবে কষ্ট দেওয়ার জন্য আমার নিজের কাছেই খারাপ লাগছে। মাহির বেশ বুঝতে পারে মেয়েটার অতীতে অনেক যন্ত্রণার শিকার হয়েছে, তাই এত চুপচাপ। মাহির অপরূপার আর একটু কাছে হেলিয়ে দেয় নিজের শরীর। আস্তে আস্তে অপরূপাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে চোখ বন্ধ করে মাহির। ভোর সকালে মাহির হলাদারের ঘুম ভাঙিয়ে অপরূপার মাথার চুল দিয়ে মাহিরের শরীর ঢেকে গেছে। আস্তে আস্তে অপরূপাকে বুক থেকে সরিয়ে উঠে বসে মাহির। এতক্ষণে বাড়ির কাজের বুয়া সালমা খাতুন এসে গেছে। দাঁত ব্রাশ করে আর্মি ইউনিফর্ম পরে রেডি হয় মাহির। যাওয়ার আগে আলতো করে অপরূপার গালে হাত রাখে সে। সঙ্গে সঙ্গে চোখ মেলে অপরূপা তাকায় মাহিরের দিকে। শুনো অপরূপা, আমাকে ডিউটিতে যেতে হবে। আস্তে আস্তে রাত 10টা। তাছাড়া আজকে 2 মাসের ছুটি নিব অফিস থেকে, তারপরে এই 2 মাস তুমি আর আমি অনেক ঘুরবো একসাথে। অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে। আর শোনো, তোমাকে কষ্ট করে রান্না বান্না করতে হবে না, খালা সকল রান্না বান্না করে দিবে। মাহির যাওয়ার আগে অপরূপার কপালে আবারও একটা চুমু খায়। অপরূপা গুটি সুটি হয়ে এখনো বিছানায় পড়ে আছে। কাল রাতের কথা মনে হতেই শরমে মুখ লুকিয়ে ফেলে। পুরো শরীর এখনো ব্যথা করছে, ঘাড়ে বুকে নাভিতে কামড়ের দাগগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে। ঠোঁটগুলো ফুলে গেছে। আবারও চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে অপরূপা। বেলা 9টায় সেই স্নেহময়ী হাতের স্পর্শে ঘুম ভাঙে অপরূপার। চোখ মেলে সেই ভদ্রমহিলাকে দেখে হাত দিয়ে ঠোঁট লুকানোর চেষ্টা করে। সে দেখে খিলখিল করছে, এসে ফেলে সালমা খাতুন। আরে পাগলি মেয়ে, এগুলো লুকাতে হয় না। বিয়ের প্রথম রাতে এসব একটু স্পষ্টভাবে ফুটে ওঠে। আর আমাকে নিজের মায়ের চোখে দেখতে পারো। এই নাও, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, গোসল শাড়ি, শাড়িটা পরে নাও। অপরূপা শাড়ি নিয়ে গোসলখানায় যায়। আর সালমা বেগম রান্নাঘরে চলে যায় রান্না বান্না করতে, কিন্তু অপরূপা শাড়ি পরে অবশ্য না। কোন রকম শাড়ি পেঁচিয়ে বাইরে বের হয়। রান্নাঘর থেকে সালমা এসে অপরূপাকে দেখে হাসতে থাকে। এ কি অপরূপা, এভাবে শাড়ি পরেছ কেন? আসলে মা, আমি শাড়ি পরতে পারি না। আর এর আগে কখনো শাড়ি পরিনি। অপরূপার মুখে মার ডাক শুনে সালমার চোখে পানি চলে এসেছে। কাছে এসে অপরূপাকে জড়িয়ে ধরে সে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অপরূপা বলে ওঠে, আমার মা বাবা নেই, আমি কি আপনাকে মা বলতে পারি? সালমা বেগম এক গাল হাসি দিয়ে বলল, হ্যাঁ অবশ্য। মা যেহেতু ডেকেছিস, এখন থেকে তোকে তুই করে বলবো। তারপর সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় সালমা। অপরূপাকে নিয়ে রান্নাঘরে চলে আসে। চিন্তা করিস না অপরূপা, মাহির অনেক ভালো ছেলে, দেখবি কিছুক্ষণ পর তোর জন্য জামা কাপড় পাঠিয়ে দিবে। কথাটা বলার সাথে সাথে বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেয় সালমা। একজন ডেলিভারি বয় কিছু শপিং ব্যাগ এগিয়ে দেয় সালমাকে, তারপর চলে যায়। এই নিয়ে অপরূপা, তোর দায়িত্ববান স্বামী তোর জন্য জামা কাপড় পাঠিয়ে দিয়েছে।
শাড়ি খুলে শপিং ব্যাগ থেকে একটা আকাশি রঙের থ্রি পিস পরে পুরো তার শরীরে ফিট হয়ে গেছে। মা দেখো কি আজব ব্যাপার, সে আমার শরীরে মাপ জানলো কিভাবে? সালমা হাসতে হাসতে বলল, আর্মি অফিসারদের সবকিছু অসাধারণ হয়। তাছাড়া মাহির তো বড় মাপের অফিসার, সব দিকেই খেয়াল আছে তার। তাছাড়া তুইও দেখতে শুনতে মাশাআল্লাহ। তোর যেই মিষ্টি কণ্ঠস্বরে শুনেই মাহির পাগল হয়ে যাবে। এতক্ষণে বুঝেছি তুই কেন কম কথা বলিস, যাতে তোর কণ্ঠস্বরের প্রেমিকে না পড়ে। এবার অপরূপে খিলখিল করে হাসে। যা দুষ্টু মেয়ে আমার। বেলা 12 হলো, খাবার খাবি কি? না মা, একদম দুপুরে খাবো। তুমি একটু চুলগুলোতে তেল লাগিয়ে দাও। সালমা মেয়ের আবদার রাখতে খোপা থেকে চুল খুলতে হ্যাট অব্দি পেয়ে গেছে। সালমা খাতুন মনে মনে বলে, আসলেই যে যেমন তার সঙ্গীও তেমনই হয়। মাহির যেমন ছেলে, অপরূপার ঠিক তেমন। আল্লাহ তাদের এই সংসারে সুখের বন্যা দেখ। সুন্দর করে চুলে তেল লাগিয়ে বেনি করে দিল সালমা। দুপুরে সালমার বাটন ফোনে কল আসলো মাহিরের। খালা, অপরূপা কি দুপুরে খেয়েছে? বাবা খেয়েছে, চিন্তা করিও না মাহির। আসলে খালা, আমার আসতে আসতে রাত 10টা বাজতে পারে। অপরূপা তো গ্রামের মেয়ে, ফ্ল্যাটে একা থাকতে পারবে না। আজকে আমি না আসা অব্দি আপনি একটু বাসায় থাকলে ভালো হতো। ঠিক আছে, থাকবো, চিন্তা করো না। তুমিও নিজের খেয়াল রেখো। সালমা অপরূপাকে কিছু উপদেশ দিল। শোনো মা, মাহির যেমন তোমার জন্য এত দায়িত্ববান, তোমারও উচিত মাহিরকে বোঝার। আর বলবো, তোমার যত কষ্ট হোক একটা বাচ্চা নিয়ে নাও। মাহিরের বয়স তো কম হলো না। কমপক্ষে সন্তানের মুখ দেখাও মাহিরকে। অপরূপা শুধু মাথা ঝাঁকলো। রাত প্রায় 10টা। মাহির তার ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে। সালমা চলে যায়। অপরূপার সাথে সাথে মাহিরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল, আর মাহির হাতে থাকা ফুল এগিয়ে দিল অপরূপাকে। দুজনেই হাসি দিয়ে ওঠে। আপনি ইউনিফর্ম চেঞ্জ করুন, আমি খাবার নিয়ে আসি। মাহির ইউনিফর্ম চেঞ্জ করে খাটে বসে অপরূপার আসার অপেক্ষা করছে। এদিকে রান্নাঘরে গাল শরমে লাল করে বসে আছে অপরূপা। ঈশ্বর, কি করে তার সামনে যাব? আমার তো শরমে গাল লাল হয়ে গেছে। না না, সারাদিন অনেক কাজ করেছে, যাই হোক আমাকে যেতে হবে তার সামনে। এক পা করে এগিয়ে আসে অপরূপা। মাহির খাটে বসে এসব দেখে হাসছে, শরমে মাথা তুলে তাকাতে পারছে না। আদু আদু কণ্ঠে বলল, শোনো না, আজকে আমি আপনাকে খাইয়ে দেই? ঠিক আছে। অপরূপা ভাত মেখে মাহিরের মুখে এগিয়ে দিল, কিন্তু ভাত দিলে মাহিরের নাকে। খিলখিল করে হেসে ওঠে মাহির। আরে আমার দিকে তাকিয়ে অন্তত ভাত খাইয়ে দাও। এত শরম পেলে কি হবে? এবার মুখ তুলে তাকায় অপরূপা। এ কি, তোমার মুখ টমেটোর মতো এত লাল হয়ে গেছে কেন? ইয়ে মানে, হুম বলো। আসলে কেমন যেন লাগছে, এর আগে আমি কখনো কোনো ছেলের এতটা কাছে আসিনি। ও আচ্ছা, আপনি তো সারাদিন অনেক কাজ করেছেন। আমি খাইয়ে দেই। তারপর অপরূপা মাহিরকে খাইয়ে দেয়। মাহিরের একটা শান্তি লাগছে। মনে মনে ভাবে, এই যুগে এমন মেয়ে পাওয়া যায়। তারপর মাহির অপরূপার দিকে একটা মলম এগিয়ে দিয়ে বলে, শরীরে যেই যেই জায়গায় রক্ত জমাট বেঁধেছে সেখানে তাও ঠিক হয়ে যাবে। অপরূপা গোসলখানায় গিয়ে শরীরে মলম দেয়। মাহির এদিকে লেপটে কি যেন করছে। মাহিরের পাশে বসে অপরূপা। কি হলো, কিছু বলবে? অপরূপা আদু আদু কণ্ঠে বলে উঠল, আমার বাচ্চা লাগবে। মাহির এক পলক অপরূপাকে দেখে আবারও নিজের কাজে মনোযোগ দেয়। যাও, অনেক রাত, ঘুমিয়ে পড়ো। আমি আপনাকে কিছু বলেছি, আপনি কি শুনতে পেয়েছেন? শুনতে পেলাম তো। কালকে হাসপাতাল থেকে একটা বাচ্চা এনে দিব, চিন্তা করো না। আমার আপনার বাচ্চা লাগবে। মাহির এবার ল্যাপটপ বন্ধ করে অপরূপার ধারে থাকা শিকামরের দাগে হাত রাখে। সাথে সাথে অপরূপা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। পাগলি, এখন এসব তুমি সহ্য করতে পারবে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। অপরূপা আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে খাটে। মাহির আবারও ল্যাপটপ অন করে নিজের কাজে মনোযোগ দেয়। কাজের ফাঁকে এক পলক অপরূপাকে দেখে। এত সুন্দর নিষ্পাপ মেয়ে এর আগে কখনো দেখিনি। ঠিক আমার মনের মতো। হয়তো এটা এতদিন আমার করা ভালো কাজের ফল, কিন্তু আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কি হয়ে যায় বলা যায় না। মাহির কাজ শেষ করে অপরূপার পাশে শুয়ে পড়ে। মনে মনে বলে উঠে, সকালে অপরূপার আগে উঠে তার জন্য রান্না করবে। ফজরের আজানের সময় অপরূপা আর মাহির একসাথে উঠে বসে।
দুজন দুজনকে দেখে পুরো অবাক। অপরূপা আর মাহিরকে জিজ্ঞেস করে তার পছন্দের খাবার কি। মাহির কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে অপরূপার দিকে, সাথে সাথে গালগুলো শরমে আবারও লাল হয়ে যায়। তুমি কি রান্না করার জন্য এত সকালে উঠেছ? জি। ওহ আচ্ছা, আসো আগে একসাথে নামাজ কায়েম করি, তারপর দুজনে একসাথে রান্না বান্না করব। দুজনে অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নেয়। মাহির ভিতরে ভিতরে কত খুশিতে কাউকে বোঝাতে পারবে না। কালকে অফিস থেকে 1 মাসের মতো ছুটি নিয়েছে শুধু অপরূপাকে সময় দিতে। ছুটি বলতে যখন কোনো ইমার্জেন্সি কাজ পড়বে সে জয়েন হবে। অপরূপা নামাজ পড়ে কিচেন রুমে চলে গেল। মাহির বিছানা ঠিকঠাক করে কিচেন রুমে চলে আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরূপাকে দেখছে মাহির। রান্না রেখে এক পলক মাহিরের দিকে তাকায় সে, যেখানে মাহির আগে থেকে তাকিয়েছিল। ভূত দেখার মতো ভয় পেয়ে আবারও রান্নায় মনোযোগ দেয় অপরূপায় দেখে মাহির এসে ফেলে। তুমি কি রান্না করছো মাহিরের মিসেস? আপনার প্রিয় খাবার ভুনা খিচুড়ি রান্না করছি। বলে বাবা, তুমি জানলে কি করে আমার ভুনা খিচুড়ি পছন্দ? সালমা আম্মু বলেছে। ওহ, তার মানে আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো। জি। আপনার ইচ্ছে হয় না আমার পরিচয় জানতে? হ্যাঁ, তোমার পরিচয় জানি তো। জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী। এর থেকে বড় পরিচয় আর কি হয় বলো? আপনাকে অনেক ধন্যবাদ এমন এক এতিম মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। চুপ কিসের, এতিম আমি আছি তো। কতদিন আছেন? যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার জন্য আছি। অপরূপে চুপচাপ রান্না শেষ করে থালা বাসন ধনুছে টেবিলে সাজায় আর মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কলিং বেল বেজে উঠতেই মাহির দরজা খুলে দিলে দেখতে পায় সালমা এসেছে। আসুন খালা। বাড়িতে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। সালমা ডেপ ডেপ করে তাকায় মাহিরের দিকে। মাহির ইশারা দিয়ে অপরূপাকে দেখিয়ে দিল। সালমা এক গাল হাসি নিয়ে বলল, মাহির এবার তো অপরূপা তোমার দেখাশোনা করতে পারবে, তাহলে আমাকে ছুটি দিয়ে দাও। পাশের রুম থেকে অপরূপা এসে না করে দিল। সালমা অনেক বুঝালো কিন্তু তার কিছু মানতে রাজি নয় অপরূপা। দেখুন, আপনি ডিউটিতে চলে গেলে আমি বাসায় একা হয়ে যাব। আমার একা একা ভালো লাগে না। সালমা অপরূপাকে একটু টান দিয়ে দূরে নিয়ে আসে। আরে বোকা মেয়ে, বুঝিস না কেন? এখন তোর মাহিরকে সময় দেওয়া উচিত, তাছাড়া আমি পাশের ফ্ল্যাটেই কাজ নিব, তোর কোনো সমস্যা হলে আমি ঠিকই আসবো। অপরূপা একদম চুপচাপ। সালমা খাতুনও চলে যায়। মন খারাপ করে খাবার টেবিলে বসে। কি হলো? এভাবে মন খারাপ করে আছো কেন? গরিবের আবার মন খারাপ? খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নিন। রাগ করলেও তোমাকে আরো বেশি সুন্দর লাগে। রাতে কি যেন বলেছিলে? তোমার বাচ্চা লাগবে। সাথে সাথে শরমে গুটিসুটি হয়ে বসে পড়ে চেয়ারে। ইয়ে মানে? না, আমিও ভাবছি হয়তো এখন একটা বেবি নেওয়া উচিত, তুমি যদি রাজি থাকো তাহলে। এবার অপূর্বা কোনোভাবেই মাথা তুলে দেখাতে পারে না মাহিরের দিকে। মাহির খাবার মুখে নিয়ে ফিরা। বাহ, অসাধারণ হয়েছে। এতদিন কোথায় ছিলে শুনি? তোমাকে তো এতদিন ধরে খুঁজছিলাম। খুব ভালো রান্না করতো তুমি। বিশ্বাস করো, এর আগে কখনো এত ভালো ভুনা খিচুড়ি খাইনি। আমার বয়স যখন 6 তখন আমার আম্মু আমার জন্য ভুনা খিচুড়ি রান্না করতো। বড় হয়ে অনেকবার চেষ্টা করেছি সেইভাবে রান্না করতে, কিন্তু একবারও তেমন হয়নি। তোমার আম্মু এখন কোথায় তা সঠিক জানি না, কিন্তু আব্বু ঢাকায় ব্যবসা করে। তোমার বাবার নাম কি? জাহাঙ্গীর সৌদাগর। ওহ আচ্ছা, মীরা খানের স্বামী। তার মানে মীরা উনি তোমার মা? হুম, সৎ মা। দুদিন আগে বিয়ের সাজে বাড়ি থেকে পালিয়েছিলে কেন? আমার সৎ মা একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল, তাই। আমার ভালো লাগছে না, আপনি বরং খাওয়া দাওয়া শেষ করুন, আমি একটু ঘুমাই। তারপর চোখ মুছতে মুছতে রুমে চলে গেল অপূর্বা। এদিকে মন খারাপ করে খাবারের টেবিলে বসে থাকে মাহির। মাহিরও খাবার টেবিল থেকে উঠে রুমে যায়। শুয়ে শুয়ে কান্না করছে অপূর্বা। মাহিরের বুক যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে অপরূপার চোখের পানি দেখে। কন্ট্রোল মাহির, তুই একজন আর্মি অফিসার, এভাবে কারোর প্রতি দুর্বল হলে চলবে না। আশেপাশে অনেক শত্রু, একবার তোর দুর্বলতা জানতে পারলে অপরূপাকে একবারের জন্য হারাবি। নিজের মন শক্ত করার অনেক চেষ্টা করছে কিন্তু পারেনি। আর্মিরা তো রক্ত মাংসের তৈরি, তাদেরও ইমোশনাল আছে। যতই তারা তো মানুষ। অপরূপার পাশে শুয়ে পড়ে মাহির।
সাথে সাথে চোখ মুছার চেষ্টা করে অপূর্বা। কাঁদছো কেন? কই কাঁদলাম? আহহ হয়েছে। তোমার সাথে আমার পরিচয় দুদিনের, কিন্তু এই 2 দিনে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার সামনে শুয়ে এভাবে কাঁদলে আমার দেখতে মোটেও ভালো লাগবে না। সাথে সাথে মুখ ফিরে বিপরীত দিকে শুয়ে কান্না করছে অপূর্বা। কি হলো, মুখ ফিরিয়ে নিলে কেন অপূর্বা? আপনিই তো বললেন আপনার সামনে এভাবে কাঁদলে আপনার দেখতে ভালো লাগবে না। তাই মুখ ফিরে কান্না করছি। মাহির অপূর্বার এমন কথা শুনে নিজের হাসি আটকাতে পারছে না। মুখ চেপে হাসতে থাকে। ওগো মধুর মা, কান্না শেষ হলে রেডি হয়ে নাও, আজকে বাহিরে বের হবো তোমাকে নিয়ে। মধুর মা? মধুর মধুর কথা বলো তাই মধুর মা? ওহ আচ্ছা। এত কাঁদো কেন? প্রমিত করো আর কাঁদবে না। কান্না পেলে কান্না করব। আমি তো আপনার মতো রোবট না, ইমোশন আছে আমার। আমার ভালো লাগে না তুমি কান্না করলে। বলো কি করলে আর কান্না করবে না? বেশি বেশি ভালোবাসা দিবেন, তাহলেই আর কান্না করব না। ভালোবাসা দেয় কিভাবে? আমি তো আমার সব ভালোবাসা তোমাকে দিয়ে দিতে চাই অপূর্বা। নিয়ে নাও, যত ইচ্ছে নিয়ে নাও। মাহির নিঃস্বার্থ চাহনি নিক্ষেপ করলো অপূর্বার দিকে। মেয়েটা শুকনো বুক গিলছে। মাহির উঠে ড্রয়ার থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। অপূর্বা উঠে ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে একটু বাইরে বের হব। অপূর্বা চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নেয়। মাহিরের পাঞ্জাবির সাথে মেটফারে একটা 3 পিস পরে হিজাব করে নেয়। আসলে বুকরা ছাড়া বাইরে যাওয়ার ঠিক হবে না। এখন আপাতত 3 পিস পরে নাও, তারপর শপিং করে নিও তোমার যা যা প্রয়োজন। অপূর্বা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় মাহিরকে। তারপর দুজনে নিচতলায় আসে। মাহির জিজ্ঞেস করে কি দিয়ে যাবো, মাইকোনে কি রিক্সা? রিক্সা দিয়ে? মাহিরও একটা রিক্সা থামিয়ে গেটে নিয়ে আসলো। অপূর্বার ভীষণ লজ্জা কাজ করছে বোরকা ছাড়া বাইরে বের হতে। তার ভিতর অস্থিরতা কাজ করছে, যার কারণে গাল বেয়ে 1 ফোঁটা ঘাম ধরলো। মাহির আলতো করে অপূর্বার হাত ধরলো। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা। কোথায় যাচ্ছি আমরা? পার্কে যাব তোমাকে নিয়ে। গাড়ি থামে ঢাকার একটা পার্কে। অপূর্বা এর নাম বলতে পারবে না, কারণ এর আগে কখনো শহরে পা পড়েনি তার। সাথে সাথে 10-12 জন সেনাবাহিনী এসে জেনারেল মাহির হাওলাদারকে সেলুট করে। তাদের শরীর থেকে কেমন যেন এক শব্দ। ভয় মাহিরের পিছনে লুকায় অপূর্বা। মাহির অপূর্বার হাত টেনে সামনে নিয়ে আসে। সকল আর্মি অফিসারের বলে ও আমার স্ত্রী। সাথে সাথে সবাই অপূর্বাকে সেলুট করে। তাদের মাটিতে পা পড়ার সাথে সাথে একটা সাউন্ড হয়। অপূর্বা ভয় কাঁপছে। মিহি সুরে অপূর্বা সবাইকে সালাম দেয়। তারপর পার্কের একটা গাছতলায় বসে দুজন। আরে পাগলি, তুমি একজন জেনারেলের স্ত্রী, এত ভয় পেলে তো হবে না। সবাই যদি দেখে তুমি এত ভীতু, তাহলে সবাই আমাকে নিয়ে তো মজা করবে। আপনি কি অনেক বড় পদের সেনাবাহিনী? মাহির হাসি দিয়ে বলে, আমি যাই হই না কেন তোমার কাছে আসলে বিড়াল হয়ে যাই। তোমার মায়াবী চেহারা, আমার জীবনে পাওয়া সেরা উপহার তুমি। সেনাবাহিনীর পদবিগুলো জানতে পারি? জানতে পারো তো। সেনাবাহিনীদের অনেকগুলো পদ আছে, তাদের মধ্যে লেফটেন্যান্ট, মেজর, কর্নেল, জেনারেল এরা সিনিয়রদের তালিকায়। আর সর্বোচ্চ পদবি হলো জেনারেল। বাংলাদেশে বর্তমানে একজন জেনারেলের 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 57 জন মেজর জেনারেল রয়েছে। অপূর্বা কাপা কাপা কণ্ঠে বলল, আপনিতে জেনারেল তাই না? এত বড় একজন অফিসার আমার স্বামী। আমার কাজ হলো রেজিমেন্টে বা তার সমতুল্য বা সার্ভিসের একাধিক বাহিনী গঠিত ইউনিয়নের চেয়ে বড় ইউনিয়নের কমান্ডার করা। থাক আর কিছু বলতে হবে না। মাথা ঘুরছে আমার। আশেপাশে এতক্ষণে অনেক সেনাবাহিনী চলে এসেছে, তাদের ঘিরে রেখেছে। কিছু সেনাবাহিনী তাদের জন্য খাবার নিয়ে আসে। মাহির অপূর্বাকে ফুচকা খাইয়ে দেয়। তারপর অনেক আড্ডা দেওয়ার পর শপিং মলে যায় দুজন। মাহির সুন্দর সুন্দর কিছু বোরকা শাড়ি 3 পিস কিনে দিল। দোকানের অনেকেই তার সাথে সেলফি নিতে আসে। তারপর মাহির অপূর্বার জন্য কিছু কমফোর্টেবল ব্রা সিলেক্টেড করে, যা দেখে শরমে মুখ চেপে আছে। 32 সাইজের 8-10টা ব্রা নিয়ে নেয়। মনে মনে ভীষণ অবাক হয় অপূর্বা। সাথে কিছু নাইটি কিনে নেয়। শরমে বাকরুদ্ধ হয়ে আছে সে। মোট শপিং হয়েছে 1,20,000 টাকার। মাহির বলে উঠল, আর কিছু লাগবে? ওহ হ্যাঁ, এখন তো ক্রিম, ফ্রেশ ওয়াশ এসব কিছু কিনা হয়নি।
অপরূপা শুধু মাহিরের পিছনে পিছনে যাচ্ছে। আপনার জন্য কিছু নেবেন না? কি নিব, সব কিছুই আছে। এতক্ষণে নিচে মাহিরের প্রাইভেট কার চলে এসেছে। আস্তে আস্তে গাড়িতে সবকিছু উঠিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে বাসায় আসলো দুজন। অপরূপার সাথে সাথে হাত মুখ ধুয়ে শরীর বিছানায় হেলিয়ে দিল। এদিকে সবকিছু জায়গা মতো রেখে খাবার টেবিলে সাজিয়ে অপরূপাকে ডাকে মাহির। মিস্টার, আজকে আপনি আমাকে খাইয়ে দিবেন? আসো, খাইয়ে দেই। খাওয়া দাওয়া শেষ করে মাহির খাটে বসে অপরূপাকে ডাকে, ওগো মধুর মা, এদিকে আসো। জি বলুন। এই রেড কালার নাইট ড্রেসটা পরে আসো। এ তো শর্ট। হুন্ডাও পরে আসো। অপরূপা 3 পিস ফুলে নাইট ড্রেসটা পরে সরমনে বাথরুম থেকে বের হতে পারছে না সে। এক পা করে এগিয়ে গেল রুমে, দরজার কিনারা থেকে উকি দিচ্ছে রুমের দিকে। মাহির খাট থেকে উঠে অপরূপাকে সোজা কোলে তুলে নিল। চোখ বন্ধ করে শার্টের কলার ধরে আছে অপরূপা। অপরূপা, আমি বাবার ডাক শুনে যাই। তুমি কি আমার ইচ্ছে পূরণ করবে? অপরূপা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। মাহিরও আস্তে আস্তে অপরূপার পরনের জামা কাপড় খুলে খাটে শুয়ে দেয়। বেচারি শরমে শরীর ঢাকার চেষ্টা করছে। জানো, যখন তুমি শরমে লাল হয়ে যাও তখন আমার বেশ হাসি পায়। কিছুক্ষণ পর ভয়ানক চিৎকার শোনা যায় অপরূপার আকুতি মিনতির। মাহিরের শরীরে শক্তি কোনোভাবেই সহ্য করতে পারছে না, ব্যথায় ছটফট করছে। কিছুক্ষণ পর অপরূপা অনুভব করলো গরম তরল কিছু একটা তার শরীরে প্রবেশ করেছে। মাহিরও এবার অপরূপাকে ছেড়ে দেয়। সকালে উঠে ঘরের সকল কাজ মাহিরই করছে, অপরূপাকে কোনো কাজ করতে দেয়নি। এভাবে অনেকটা দিন পার হয় তাদের। এখন অপরূপার শরীরে ওইসব সয়ে গেছে। এক রাতের কথা অপরূপা বায়না ধরে তার এখন আদর লাগবে। মাহির সব কাজ রেখে অপরূপার সাথে মিলনে জড়িয়ে যায়। তখনই মাহিরের ফোন বেজে উঠে সাথে সাথে দায়িত্ব মাথায় আসে। আদতৃপ্ত অপরূপাকে খাটে রেখে গোসল সেরে ইউনিফর্ম পরে নেয়। অপরূপার কেন যেন ভালো লাগছে না। আজকে না গেলে হয় না? যেতেই হবে অপরূপা, এটাই সৈনিকদের জীবন। অপরূপার কপালে একটা চুমু খেয়ে গাড়ি নিয়ে বের হলো মাহির। বর্ডারে এসে দেখে 10-12 জন সৈনিক আহত হয়ে পড়ে আছে। সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে বলে মাহির। ঠিক তখনই সামনে থেকে একটা গুলি এসে মাহিরের বুকে লাগে। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। এলো পাথারি আরো 2টা গুলি এসে মাহিরের শরীরে লাগে। মাহিরের সবকিছু ঝাপসা হয়ে গেছে। ঝাপসা ঝাপসা চোখে অস্পষ্ট অপরূপার মুখখানি ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে মারতে লুটিয়ে পড়ে সে। মাহির শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে অস্পষ্টভাবে অপরূপার নাম জপে যাচ্ছে। এতক্ষণে মাহির সহ আরো সৈনিকদের রক্তে রক্তিম হয়ে যায় মাটি। দূর থেকে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ড। তাড়াতাড়ি সবাইকে অ্যাম্বুলেন্সে করে কোম্পানি আসা হলো। মাহিরের অবস্থা অনেক খারাপ। ক্যাম্প থেকে প্রাথমিক প্রতিবিধান দিয়ে তাকে ক্যান্টনমেন্ট হসপিটালে পাঠানো হলো। সালমা খাতুনের ফোনে একটা কল আসলো আর্মি ক্যাম্প থেকে। সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে চিৎকার দিয়ে উঠে সালমা। দৌড়ে মাহিরের ফ্ল্যাটে আসে সালমা। অপরূপা মাহিরের জামা কাপড়গুলো বাইর করছিল। কলিং বেল বেজে উঠে দরজা খুলতেই অপরূপা সালমাকে দেখে ভিতরে নিয়ে আসে। অপরূপা, মা, 1 গ্লাস পানি দে। তারপর অপরূপা পানি এগিয়ে দিল সালমার দিকে। এক ঢুকে পুরো গ্লাসের পানি খেয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। সালমার চোখ পড়ল অপরূপার পেটের দিকে। সালমার চোখ ছলছল করে উঠল। অপরূপা, তোর দেখা যায় বাবু হবে। পেটের অবস্থা দেখে তো মনে হচ্ছে 4 মাস। অপরূপা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে। সালমা পরিবেশ সামাল দেওয়ার জন্য অপরূপাকে কিছু না বলে নিজেই চলে এলো ক্যান্টনমেন্ট হাসপাতালে। পুরো হাসপাতালে হাজার হাজার আর্মি হাজির। অপারেশন থিয়েটারে আছে মাহির, বাহিরে দাঁড়িয়ে আছে বাকি সবাই। একজন দক্ষ সিনিয়র অফিসার, তার প্রতি সবার এত সম্মান দেখে সালমা পিছনে দাঁড়ায়। ঘন্টা 2 পর অপারেশন থিয়েটার থেকে বের হয় ডাক্তার। সবাই তার দিকে এগিয়ে আসে। ডাক্তারের মুখ কালো হয়ে আছে, সাথে সাথে সকল আর্মিরা মাথা নিচু করে ফেলে। সালমা ডাক্তারের দিকে এগিয়ে আসে। মাহির কেমন আছে? অবস্থা বেশি ভালো না। সোজা বুকে গুলি লেগেছে, তাও 1-2টা নয় 3টা। এত কিছুর মাঝে স্যারের মুখে শুধু একটার নাম অপরূপা। সালমা কেঁদে উঠে আসে, পাশে সবার চোখে পানি। ডাক্তার বলে উঠল, এই অপরূপাকে দেখার জন্য স্যার এত যন্ত্রণার মাঝে আকুতি মিনতি করছে। সালমা তাড়াতাড়ি আবারও বাসায় ফিরে অপরূপার ফ্ল্যাটে যায়।
কলিং বেল বাজতে দরজা খুলে দেয় অপরূপা। অপরূপার চোখ মুখ লাল হয়ে গেছে। সালমা শান্ত হয়ে বলে উঠে, কি রে অপরূপা, কি হয়েছে তোর? ভালো লাগছে না? কিছু ভীষণ অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে জীবন থেকে কি যেন হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর বুক কেঁপে ওঠে মা। কত করে ওনাকে বললাম আজকে ডিউটিতে যাওয়ার দরকার নেই, তবুও চলে গেল। আমার কিছু ভালো লাগছে না কেন? এই বলে অপরূপা হাউমাউ করে কেঁদে ওঠে। সালমা দুটানায় পড়ে যায়। কি করে অপরূপাকে এটা জানাবে বুঝতে পারছে না। মন শক্ত করে সালমা বলে উঠে, মা শুন, মাহির অ্যাক্সিডেন্ট করেছে। অপরূপা ফ্লোরেই লুটে পড়ে সালমার কথা শুনে চিৎকার দিয়ে কান্না শুরু করলো। সালমা কোনোভাবেই মেয়েটাকে শান্ত করতে পারল না। কোন রকম বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে। আশেপাশে হাজার হাজার সেনাবাহিনী। পুরো হসপিটালে ছড়িয়ে পড়ে আর্মিরা। অপরূপার এই ছোট দেহটা এত ভিড়ে দেখা যাচ্ছে না। যখন সবাই জানতে পারে অপরূপা তাদের প্রাণপ্রিয় সিনিয়র অফিসার জেনারেল মাহির হাওলাদারের স্ত্রী, তখন সবাই থেকে স্যালুট দিয়ে যাওয়ার রাস্তা করে দেয়। আশেপাশে আরো সৈনিকের পরিবার কান্না করছে। অপরূপা সোজা চলে গেল অপারেশন থিয়েটারে। মাহির চোখ বন্ধ করে আছে। অপরূপা মাহিরের হাতটা চেপে কান্নায় ভেঙে পড়ে। অপরূপার কথা শুনে আশেপাশের ডাক্তার, আর্মি সবার চোখেই পানি চলে আসে। কোনোভাবেই চোখের পানি আটকাতে পারছে না সে। মাহিরের হাত বুকে চেপে ধরে অপরূপার সাথে সাথে চোখ মেলে তাকায় মাহির মুখে তার অক্সিজেন। চোখ বন্ধ করে অপরূপা কাঁদছে। আমারে এমনে একা কইরা চলে যাইয়েন না। এই এতিম মেয়েটার আপনি ছাড়া আরো কেউ নাই। আমি কখনো বাবা মায়ের আদর পাই নাই। ছোট থেকে সবার অবহেলা আর মার খাইয়ে বড় হয়েছি। কপালে জুটছে শুধু বাসি ভাত আর পুরান জামা কাপড়। বাবা মা ছাড়া একটা সন্তানের জীবন যে কত ভয়ানক এটা আমি ভালো কইরে জানি। আমার মা কইতো একদিন আমার কপালের সুখ আইব, দুঃখ আমার এমন ভাবে হ্রাস করছে আমি কখনো সুখের আশা করি নাই। আমি আসলে পোড়ামুখী। সব হারাইয়া আমি আপনারে পাইছি মাহির, আপনারে হারাইতে পারবো না। আমি এতিম হয়ে বুঝি বাবা মা হারা সন্তানের জীবন কত ভয়ঙ্কর। আমি আমার সন্তানের বাবা হারা করতে চাই না। মাহির এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপার দিকে। আশেপাশে সবার চোখে পানি। মাহিরের চোখে দিয়েও পানি ঝরছে। ইচ্ছে করছে অপরূপাকে বুকে টেনে বলুক, আমি তোমাকে রেখে কোথাও যাবো না প্রিয়তমা। কোনোভাবেই কান্না থামাতে পারছে না সে। কাঁদতে কাঁদতে অপরূপার অবস্থা খারাপ। মাহিরেরও শ্বাসরুদ্ধকর অবস্থা। মাহির আমার সন্তান, তারে বাবা বইলে রাখবো বলেন? কতবার মানা করলাম, শুনলেন না তো, দায়িত্ব পালন করতে চলে আসলেন। পরকীয়ার কারণে নিজের বাবা মায়ের বিচ্ছেদ দেখছি, তবুও এত কষ্ট লাগে নাই। কিন্তু আপনার জন্য আমি এমন কইরা মরে যাইতেছি কেন? আমি আপনার একলা ধইরা বাঁচতে চাই। চিৎকার দিয়ে বলে উঠে, আমি আপনাকে ভালোবাসি মাহির, ভীষণ ভালোবাসি। মাহির এবার চোখ বন্ধ করে নিল। মনে মনে বলছে, আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে আগলে রেখে প্রিয়তমা। এতক্ষণে আমেরিকা থেকে সিনিয়র ডাক্তাররা চলে এসেছে। সবাই বুঝিয়ে অপরূপাকে বাহিরে নিয়ে আসতে চায়, কিন্তু মাহির শক্ত করে ধরে রেখেছে অপরূপার হাত। কোনোভাবেই হাত ছাড়ছে না মাহির। অনেক কষ্টের পর মাহিরের হাত ছাড়িয়ে অপরূপাকে বাহিরে বের করে। সাথে সাথে কাঁপা শুরু করে। মাহির শ্বাসকষ্ট রোগীর মতো ছটফট করে। আবারও অপারেশন শুরু হলো। অজু করে জায়নামাজে লুটে পড়লো অপরূপা। আশেপাশের মানুষ ও তাদের ভালোবাসা দেখে জায়নামাজে দাঁড়িয়ে পড়লো। সবাই দোয়া করছে মাহির আর আহত সৈনিকদের জন্য। এতক্ষণে হাওলাদার বাড়ির সবাই চলে এসেছে। মাহিরের মা বাবা সবাই অপরূপার পাগলামি দেখছে। মাহির চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে, বাঁচার জন্য আকুতি মিনতি করছে শুধু অপরূপা আর নিজের সন্তানের জন্য। স্রষ্টাও তাকে আর একটা সুযোগ দেয়। অপারেশন শেষে হাসি মুখে বের হয় ডাক্তার। সবাই খুশি, কিন্তু অপরূপা এখনো জায়নামাজে পড়ে আছে। তার মনে এখনো মাহিরকে হারানোর ভয়। যখন মাহির এসে অপরূপাকে জড়িয়ে ধরবে তখন হয়তো অপরূপা শান্ত হবে। মাহিরের বাবা মা মাহিরের কাছে যায়। মাহির কিছুটা সুস্থ, হয়তো 15 দিনে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। হাসপাতালে অপরূপার 5 দিন হয়ে গেছে। মাহিরের বাবা মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাহির বেড থেকে উঠে অপরূপার কাছে যায়। মেয়েটা এখনো কাঁদাচ্ছে, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। মাহির অপরূপার মাথায় হাত রাখতেই মাথা তুলে তাকায় অপরূপা। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে মাহির। অপরূপা এখন কিছুটা শান্ত হয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাহির অপরূপার গালে কপালের ঠোঁটে লোপাদারি চুমু খাচ্ছে। এই তো ফিরে এসেছি তোমার কাছে, তোমাকে রেখে কোথাও যাব না অপরূপা।
অপরূপার চোখে কালো দাগ পড়ে গেছে, শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, সাথে সাথে হসপিটালে ভর্তি করে মাহির। 2 মাস পর সবকিছু আবার স্বাভাবিক হয়। মাহির তার দায়িত্ব ছেড়ে অপরূপাকে নিয়ে হট করে পার্মানেন্টভাবে আমেরিকা চলে যায়। 6 মাস পর ফুটফুটে একটা কন্যা সন্তানের বাবা হন মাহির। এখন অপূর্বা পর্দা করে মাহির এমন বউ পেয়ে সবসময় আল্লাহর নিকট শুকরিয়া করে। অপরূপার কিছুতে কমতি রাখেনি মাহির। দুজনের একটাই লক্ষ্য, সন্তানকে ধর্মীয় শিক্ষা মানুষ করা। সমাপ্ত।